সঙ্গে দেখা করেছিলেন। তারপরে ওরা এটা একতরফাভাবে সব বললেন। আর আমাকে গ্রেপ্তার করলো, তো ধরো নিয়ে যাচ্ছে ভোর 4টে এরকম হবে হিন্দুস্তান পার্কের বাড়ি থেকে। তখন আমাকে পুলিশরা বললো যে আমাকে এলিশিয়াম রোতে নিয়ে যাচ্ছিল, তারপরে প্রেসিডেন্সি জেলে পাঠিয়ে দিয়েছিল। তো বললো যে আপনার বেশি দিন থাকতে হবে না, কারণ ওরা সরে গেছে, চীন যুদ্ধ বন্ধ হয়ে গেছে। কিন্তু 1 বছর আমাকে রেখে দিল প্রেসিডেন্সি জেলে, তারপরে দমদমে। এবং ওই বমডিলার পতনের পর আমার যতদূর মনে পড়ে, বমডিলার পতনের পর সত্যি পার্টি একেবারে ভাগ হয়ে গেল। চীনটা অ্যাডেড একটা ফ্যাক্টর। সিপিআই যে অংশটা পরে হলো, তারা বললেন না, এই সরকার পেট্রিয়টিক সরকার, ন্যাশনাল গভর্নমেন্ট, এটাকে সাহায্য করতে হবে, এর সঙ্গে থাকতে হবে। আমরা 30 জন বেরিয়ে এসেছিলাম, কারণ আবার তখন ডাঙ্গের সম্বন্ধে একটা বেরোলো যে পুলিশের সিক্রেট রিপোর্টে আর্কাইভসে আছে, দিল্লিতে আছে, যে ও মুচলেখা মতন দিয়েছিল যে জেল থেকে বেরোবার যাতে ছাড়া পায়। তারপরে আমরা তখন বললাম যে উনি চেয়ারম্যান ছিলেন, যে আপনি থাকবেন, আর কাউকে করুন। আমরা এটা কখনো মানতে পারি না। আমরা নিজেরা গিয়ে আর্কাইভ দেখেছি এবং সেখানে এইসব লেখা আছে। ওদের কথা হলো যে হ্যাঁ, এটা ঠিকই উনি লিখেছিলেন, কিন্তু সেটা একটা কৌশলগত ব্যাপার, যে উনি বেরিয়ে এসে যাতে জেলে বসে থেকে কি করবেন করতে। যাই হোক, সেটা ধর্তব্যের মধ্যে না, আমরা সেটা মানতে পারি না। এই তখন থেকেই এটা আরম্ভ হয়। এবং তারপরে তো ওই 64 সালে সত্যি ভাগ হয়ে যায়। আমাকে ওরা বলতো যে আমি মধ্যপন্থা লোক। আমি আরো নিরঞ্জন সেন, আরো কয়েকজন ছিলাম। এই জন্যে যে আমরা বলছিলাম যে আমাদের একটা স্বাধীন পার্টি হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেদের নিজেদের প্রস্তাব ইত্যাদি নিজেদের করতে হবে। সে সোভিয়েতই হোক, চীনের যত বড় পার্টি সেটা হোক, শুধু তাদের কথায় আমাদের চললে, আমরা প্রায় তাদের কথাই চলতাম আগে, সে চললে চলবে না, এইটা আমরা বলতাম। তা কিন্তু সেটা ওরা সোভিয়েত, ওরা বরাবর সোভিয়েতকে সমর্থন করে এসেছে। এটা আমরা বলেছিলাম যে, একটা দলিলও লিখেছিলাম তখন, বললাম যে আইডিওলজিক্যাল ব্যাপারে আমাদের কতগুলো বিরোধিতা আছে। এই সোভিয়েত, চীন, এইসব ব্যাপারে ওদের যেসব দলিল, সেই 10 পার্টির দলিল, 80 পার্টির দলিল এইসব বার করেছিল। আমরা বলেছিলাম যে সোভিয়েটেরও বড় পার্টি, তাদের থেকে আমাদের শিখতে হবে, কিন্তু সব তাদের কথা আমাদের মানবার কোনো প্রয়োজন, নিজের অবস্থা নিজেদের বুঝে ব্যবস্থা করতে হবে। আর চীন সম্বন্ধেও সেই একই কথা আমরা বলেছিলাম তখন। আমার মনে হয় যে বেশিরভাগ আমাদের এখানে পশ্চিম বাংলার পথে, তারপরে অনেকে অন্ধ্রতে, সব জায়গায় চীনের পক্ষে, প্রো চাইনিজ এটা ওরা ছিলেন। কংগ্রেসই স্বাধীনতা অর্জন করেছে আন্দোলন সংগ্রাম করে, এবং সেটা ঠিকই, তারা নেতৃত্ব দিয়েছেন। আরও অনেকে আমাদের মধ্যে ছিলেন, তারা হয়তো কংগ্রেসের সদস্যও ছিলেন, আন্দোলন করেছেন, জেলে গেছেন স্বাধীনতা সংগ্রাম করে, কিন্তু কংগ্রেসই নেতৃত্বে ছিলেন, এটা বড় কথা। সেই জন্যে ওই কয়েক বছর
কংগ্রেসের প্রতিপত্তি, এবং সেই জন্যই এখানে 27 বছর কংগ্রেসের রাজত্ব ছিল। তারপরে অবশ্যই সব অন্যরকম হয়, তার মাঝে আবার যুক্তফ্রন্ট সরকার হয়, অজয় মুখার্জি ইত্যাদি তারা কংগ্রেস থেকে বেরিয়ে এসে একটা পার্টি তৈরি করে। আমরা তাদের সঙ্গে আমাদের বিরোধিতা হয়, আমরা চেয়েছিলাম ঐক্য, কিন্তু নির্বাচনে আমাদের ঐক্য হয়নি। তারপরে যখন আমরা জিতলাম পরবর্তীকালে, সেটা হচ্ছে 67 সালের কথা, যে তখন পশ্চিমবাংলার মানুষের দাবি হলো যে আমরা একটা অকংগ্রেসি সরকার চাই এখানে। তারপরে আমরা ওদের সঙ্গে কথা বললাম, হুমায়ুন কবির মধ্যস্থতা করলেন এবং ওরা তারপরে রাজি হলেন। কিন্তু একটা সত্য হলো যে মুখ্যমন্ত্রিত্ব ওদের দিতে হবে, অজয় মুখার্জিকে করতে হবে, আমি উপমুখ্যমন্ত্রী হব। যদিও আমাদের সংখ্যায় বেশি ছিল সদস্য অ্যাসেম্বলিতে, কিন্তু আমরা মেনে নিলাম, কারণ এটা পশ্চিমবাংলার মানুষের দাবি। এটা মেনে এখন আমার মনে হচ্ছে পরবর্তীকালে এটা খুব ভালো একটা হয়েছিল, যে আমরা তো ওদের চিনি, ওদের একই, কংগ্রেসেরও যা নীতি ওদেরও তাই নীতি, এবং ভূমি সংস্কার ইত্যাদি খুব একটা নজর ওরা দিতেন না। কিন্তু এটা ঠিক মানুষের একটা অভিজ্ঞতা হলো, কাগজে সব বেরোতো কোন পার্টি কি বলছে না বলছে বিভিন্ন বিষয়। আর সেই সময় আবার নকশালবাড়ি আন্দোলন হয়েছিল, আরম্ভ হয়েছিল এখান নকশালবাড়ি থেকে। 67 সালে আমরা যখন সরকারে এলাম, অজয় মুখার্জি মুখ্যমন্ত্রীত্বে যখন সরকার করা হলো, আমি উপমুখ্যমন্ত্রী, তখন হরেকৃষ্ণ কোনার খুব প্রচেষ্টা করলেন। উনি শিলিগুড়ি গেলেন নিজে, ওদের সঙ্গে চারু মজুমদার ইত্যাদিদের সঙ্গে কথা বললেন, কানু সানোয়ার এদের সঙ্গে কথা বললেন, যে আমরা তো সবে এসেছি, তবে এদের চরিত্র আমরা জানি যারা আমাদের সঙ্গে আছে, তবুও আমরা ভেতর থেকে চেষ্টা করব। এখন আপনারা এইসব আন্দোলন করছেন কেন? আর আপনারা তো জমিদার দু একটা খুন করেছে, বেশিরভাগ পুলিশ খুন করেছে, আর কনস্টেবল যাদের কোনো অস্ত্র নেই কিছু নেই তাদের সব খুন করেছে। তো এগুলো করবেন না, আপনারা দেখুন না আমরা কি করতে পারি। তারপরে ওরা খুব রাজি হলো না, আগে চুপ করে গেল। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম, কলকাতা ফিরে হরেকৃষ্ণ যখন রিপোর্ট করলেন যে 3 মাস আমরা পুলিশ পাঠাবো না, আমরা ওরা কি করেন আমরা দেখি। কিন্তু তার 3 মাসের মধ্যে আবার হলো কি, যারা জমিদার যোদ্ধা তাদের নাম আমি ভুলে যাচ্ছি, তাদের নেতৃত্বে ওইখানে ওদের একটা ওই অস্ত্রশস্ত্র নিয়ে একটা বাহিনী ওরা তৈরি করলো ওই নকশালদের বিরুদ্ধে। তারপরে যাই হোক, আমরা যখন দেখলাম যে তাহলে একটা সিভিল ওয়ার মতন হয়ে যাবে, আমরা তখন 3 মাস পরে পুলিশ পাঠালাম। এবং পুলিশ, এটা আমাদেরও অবাক লাগে আজও, ওরা কিছু তীর ধনুকও নেই, কিছুই নেই, ওরা কিছু নেতা তারা জঙ্গল দিয়ে পালিয়ে গেল, আর 200 না কত গ্রেপ্তার করে পুলিশ ওসি ছিল, তিনি গ্রেপ্তার করে জেলে নিয়ে গেলেন। আবার তার ছবিও উঠেছিল, কি করে জানতে পারলো বম্বের একটা সাংবাদিক, ছবি তুলে নিয়ে গেল, ওদের হাত করা দিয়েছে সব। তা আমি আর আরেকজন কেউ আমাদের মন্ত্রী, আমরা বিশ্বনাথ মুখার্জি বোধহয়, আমরা অ্যাসেম্বলিতে ডেকে ওসিকে বললাম এটা খুবই অন্যায় করেছেন, আর এরা ইনোসেন্ট লোক, এদের বলেছে ধান টান লুট করবে, পয়সা করি দেবে, সব দখল করবে, তাই ওরা গিয়েছে ওদিকে। তা ওদের হাত করা দেওয়া ঠিক হয়নি, তারপরে আবার ছবি তুলিয়েছে, এটা খুব অন্যায় হয়েছে, এটা করবে না। কিন্তু তারপর পুলিশ পাঠালাম, পুলিশও গুলি করলো, একটা মহিলাও বোধহয় মারা গিয়েছিল, আরও 2-3 জন মারা গিয়েছিল। তারপরে ওই পিকিং রেডিও থেকে ওরা সমর্থন পেত, উৎসাহিত হতো, সেটা বিরুদ্ধে লড়াই করা আমাদের একটু কঠিন ছিল, কারণ আমরাও অনেকেই তখন চীনের পক্ষে আর কি এখানে ছিল। যাই হোক, পরবর্তীকালে ওদের আন্দোলন আর ছড়াতে পারলো না ওরা, আর মিদনাপুরে করেছিল একটা জায়গায়, সেখানেও আমি ডিএমকে বললাম, ওখানেও প্রায় 200-300কে গ্রেপ্তার করা হয়েছিল। আমি বললাম যে ওদের ছেড়ে দিন, এবং চীনের যে কালচারাল রেভলিউশন হলো, যেটাকে কালচারাল রেভলিউশন ওরা বলে, মাও সেতুং করেছিলেন পার্টির বাইরে এসে, এবং 10 বছর সেটা করেছিলেন, সেইটাকে প্রায় বলতে গেলে ওরা সমর্থন করত। কিন্তু আমরা কয়েকজন আমরা বলতাম যে না, এটা কোনো কালচারাল রেভলিউশন কিছু হচ্ছে না, এতে চীনের